মাঝরাতের গাড়ি, আলফ্রেড নয়েস। সেটা ছিল একটা ছেঁড়া লাল ক্ষীরো বাঁধানো বই। মাটিমা তার বাবার লাইব্রেরি থেকে বইটা পেয়েছিল। তখন তার বয়স মাত্র 12 বছর। সব নিষেধ অমান্য করে সে বইটা নিয়ে গেছিল তার শোবার ঘরে। মধ্যরাতে যখন তাদের প্রাচীন এলিজাবেথি ধাঁচের বাড়ির সব কোলাহল সম্পূর্ণভাবে থেমে যেত, তখন সে মোমবাতি জ্বালিয়ে বইটা নিয়ে বসত। মাটিমা চুরি করা মোমবাতির অতি অল্প অবশিষ্ট অংশগুলি জ্বালিয়ে কোনো মতে ঘরের জমাট অন্ধকারকে দূরে সরিয়ে রাখত। এই ছেঁড়া বইটার প্রতি তার অদ্ভুত আকর্ষণ ছিল, যদিও সে গল্পটার মাথামুন্ডু কিছুই বুঝত না। বইটার নাম মাঝরাতের গাড়ি। বইটির 50 পাতায় একটা ভয়ঙ্কর ছবি ছিল। সেটা চোখে পড়লেই মাটিমার আতঙ্কে শিউরে উঠত। ছবিটার প্রধান বৈশিষ্ট্য হলো অন্ধকার। এক পাণ্ডব বর্জিত স্থানে নির্জন পরিত্যক্ত রেল প্ল্যাটফর্মে, সময়টা মধ্যরাত্রি, একটি মাত্র মিটমিট করে আলো দেখা যাচ্ছে, আর নির্জন প্ল্যাটফর্মে একটি মাত্র ছায়ামূর্তি আলোটির ঠিক নিচে দাঁড়িয়ে আছে। তার মুখটা টানেলের দিকে ঘোরানো। যতবার মার্টিমার গল্পটা পড়ত ততবার সে দুঃস্বপ্নে চমকে উঠত। তবুও সে বইটার আকর্ষণ থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারত না। আবার গভীর রাতে নির্জনতা সে ভয়ঙ্কর ছবিটিও সে দেখতে পারত না, যার জন্যে ওই পৃষ্ঠার সাথে পরের পৃষ্ঠাটাও আলপিন দিয়ে জুড়ে দিয়েছিল, যাতে ভুল করেও ছবিটা তার চোখে না পড়ে। অতঃপর সে ঠিক করলো পুরো বইটাই পড়ে ফেলবে, কিন্তু প্রতিদিনই 50 পাতার পৌঁছানোর আগে সে গভীর ঘুমে ঢলে পড়ত। পরের দিন গল্পের স্মৃতি তার মনে ঝাপসা হয়ে আসতো, যার জন্যে আবার শুরু থেকে পড়তে হতো। কিন্তু প্রতিদিনই 50 পাতায় পৌঁছানোর আগেই তার ঘুম চলে আসতো। এইভাবে দিনের পর দিন চলত। ক্রমে ক্রমে মার্টিমানের বয়স বাড়ল। ধীরে ধীরে সেই বইটা এবং তার ছবিটার কথা তার মন থেকে মুছে গেল। জীবনের মধ্য বয়সে এসে কোনো একদিন ঠিক মধ্যরাতে সে একটা স্টেশনের প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো ট্রেনের অপেক্ষায়। স্টেশনের ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। সেই সময় তার মনে হলো যেন বহু দিন ঘুমিয়ে থাকার পর হঠাৎ সে জেগে উঠেছে এবং সমস্ত পূর্ব স্মৃতি তার মনে ভিড় করে এসে দাঁড়িয়েছে। সে দেখল লম্বা নির্জন প্ল্যাটফর্মটায় একপাশে টিমটিম করে জ্বলা বাতি, আর নিচে দাঁড়িয়ে সেই অপরিচিত লোকটি। সেই ছবির মতো লোকটির মুখ টানেলের দিকে ফেরানো। কিন্তু মার্টিমার ভয় না পেয়ে ভাবলো আজ এগিয়ে যাবে এবং লোকটির মুখোমুখি ধরে দাঁড়াবে। সে নিজে মনে মনে ঠিক করলো এবং হনহন করে তার দিকে এগিয়ে গেল। কোনো ছুতো করে সে তার সাথে কথা বলবে, ট্রেন আসতে কি দেরি আছে এরকম একটা কিছু জিজ্ঞাসা করবে। কিন্তু তার বয়সের মর্যাদা অনুযায়ী গাম্ভীর্য বজায় রাখতে হবে। প্রথম পদক্ষেপেই তার হাত ঘামে ভিজে উঠল। উত্তেজনা, অজানা ভয়ে সে থরথর করে কাঁপতে লাগলো। সে দ্রুত পায়ে এগিয়ে এলো, মূর্তিটাকে ছাড়িয়ে কয়েক পা এগিয়ে হঠাৎ এক ঝটকায় মূর্তিটার মুখোমুখি দাঁড়ালো। কিন্তু কিছু বলার আগেই যা তার চোখে পড়ল তা তার মুখ দিয়ে আর কোনো কথাই শুনল না। যে লোকটি দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, স্বয়ং মার্টিমার। তার নিজের চোখ দুটিকে যেন সে বিশ্বাস করতে পারছে না। তার জীবন্ত চোখের দিকে এক দৃষ্টে সে তাকিয়ে আছে, যেন সে আয়নাতে নিজেকে দেখছে। মার্টিমারের হৃদয়তন্ত্রীতে যেন বিদ্যুতের তরঙ্গ খেলে গেল। সমস্ত শরীর একটা আতঙ্কে শিহরণ বয়ে গেল। কিছুক্ষণ পরে সে কান পেতে শুনতে পেল তারই পায়ের শব্দের প্রতিধ্বনি, আর একটা শব্দ যেন টিকিট ঘরের কাঠের মেজের ওপর থেকে হুড়মুড় করে ছুটে আসছে। রাস্তার এক ধারে লম্বা ঝাঁকড়া ঝাঁকড়া গাছের সারি যেন নিরবিচ্ছিন্ন অন্তহীনভাবে চলে গেছে, আর অপর পারে রাস্তার ধার ঘেঁষা সরু একটা খাল চলে গেছে, যার উপর গাছের ছায়াগুলি টলমল করছে। তার পিছনের পায়ের শব্দের পতধ্বনি শোনা যাচ্ছে। মার্টিমারের মনে হলো যেন পিছনে পায়ের শব্দটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, আরও কাছে, আরও কাছে।
প্রায় সিকি মাইল দূরে এক রাস্তায় একটা ছোট্ট সাদাওয়ালা বাড়ি তার চোখে পড়ল। বাড়িটায় দুটো জানলা, একটা দরজা। হঠাৎ সে দেখল মানুষটার মুখের আদল খুঁজে পাওয়া যায় কিনা। মাটিমারের মনে হলো কোনো মতে ওই বাড়িতে পৌঁছতে পারলেই সে আশ্রয় এবং নিরাপত্তা দুই পাবে। পেছনে পায়ের শব্দটা ক্ষীণভাবে শোনা যাচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে দরজার গায়ে আছড়ে পড়ল। তার সমস্ত শক্তি দিয়ে দরজার ছিটকিনিতে কটকট শব্দ করলো। প্রাণপণে দরজার ধাক্কা দিতে লাগলো। দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় কোনো কলিং বেল ছিল না। সে পাগলের মতো ঘুষি মেরে চলল যতক্ষণ না তার হাত দিয়ে রক্ত ঝরে। দরজার ভেতর থেকে সাড়া এলো খুব দেরিতে। অনেকক্ষণ অপেক্ষার পর মাটিমার বাড়ির ভেতর থেকে ভারী পায়ের শব্দ শুনতে পেল। ধীরে ধীরে পায়ের শব্দটা নড়বড়ে সিঁড়ি দিয়ে আসতে শোনা গেল। ধীরে ধীরে দরজার তালা খোলা হলো। একটা লম্বা ছায়া মূর্তি তার সামনে এসে দাঁড়ালো। তার হাতের মোমবাতিটা এমনভাবে ধরা ছিল যে মাটিমার তার মুখ বা চেহারা কিছুই দেখতে পেল না। ভীষণ আতঙ্কের সাথে তার নজর পড়ল যে লোকটির সারা মুখ ব্যান্ডেজ দিয়ে বাঁধা। মূর্তিটা তাকে হাতের ইশারায় ভিতরের দিকে ডাকলো। সে প্রবেশ করা মাত্রই দরজা পিছন থেকে বন্ধ করে দিল আর নিঃশব্দে ইশারায় অনুসরণ করে মূর্তিটি আঁকা বাঁকা সিঁড়ি দিয়ে চলল উপরে। হাতে তার সেই ভৌতিক মোমবাতি, ক্ষীণ আলো, তার লম্বা বিশাল ছায়া সাদা চুনকাম করা দেয়ালের ওপরে এবং ছাদের ওপরে আরও ভয়ঙ্কর দেখাচ্ছিল। ওপরে এসে একটা ঘরে ঢুকলো। ঘরের ফায়ার প্লেসে গনগনের আগুনের সামনে আরাম কেদারায় মুখোমুখি রাখা আছে। ছোট্ট একটু ওক গাছের টেবিলের ওপর তার চোখে পড়ল ছেঁড়া লাল খেরোয় বাঁধানো একখানা বই। মাটিমারের মনে হলো যেন এখানে আসা তার অনেক দিন আগেই নির্ধারিত ছিল, তার জন্যই সব রকম আয়োজন করা ছিল। মূর্তিটা ইশারায় মাটিমারকে আরাম কেদারায় বসতে বলল। বইটির পাশে টেবিলে মোমবাতি রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল এবং যাওয়ার সময় ঘরের দরজা বন্ধ করে দিয়ে গেল। মাটিমার মোমবাতির দিকে তাকালো। ওটা যেন তোর অনেক দিনের চেনা। পোড়া মোমের গন্ধটা তাকে ফিরিয়ে নিয়ে গেল অনেক অনেক দিন আগের পুরনো এলিজাবেথির বাড়িটার ছোট্ট ঘরে। সে কাঁপা কাঁপা হাতে বইটা তুলে নিল। সঙ্গে সঙ্গে সে চিনতে পারল, যদিও তার গল্পের কিছুই মনে ছিল না, তবুও মলাটের ওপর কালির ছাপটা দেখেই তার মনে পড়ল। সে পাতা উল্টাতে গিয়ে 50 পৃষ্ঠা বার করল, যেটা সে শৈশবে আলপিন দিয়ে আটকে রেখেছিল। মাটিমার অবাক হয়ে দেখল ছেলেবেলায় লাগানো পিনগুলো আজও রয়েছে। সে বইটির গোড়ার দিকে ফিরে গেল এবং মনে মনে সংকল্প করল আজ পুরো গল্পের বইটা সে পড়বেই। যদিও শৈশবে সে যা বুঝতে পারেনি, আজ ঠিক সঠিকভাবে তা উপলব্ধি করবে। বইটার নাম মাঝরাতের গাড়ি। প্রথম অনুচ্ছেদ পড়েই তার গায়ে একটা আতঙ্কের মতো কাঁটা দিয়ে উঠল। পরিষ্কার সব তার সামনে ভেসে উঠল। গল্পের বিষয়বস্তু অদ্ভুত একটি লোক তার শৈশবে একটা বই হাতে পায় যাতে ভয়ঙ্কর ছবি আছে। লোকটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গল্পটির কথা ভুলে যায়, কিন্তু কোনো দিক মাঝরাতে এক নির্জন রেল প্ল্যাটফর্মে তার সেই পরিচিত দৃশ্যের সে আবিষ্কার করলো। ছায়ামূর্তির মুখোমুখি হয়ে অবশেষে আতঙ্কে প্রাণপণে দৌড়ে পালায়। লোকটি প্রাণের ভয়ে পথের ধারে ছোট্ট বাড়িতে আশ্রয় পায় এবং একটি ছায়ামূর্তি তাকে পথ দেখিয়ে ঘরে নিয়ে যায় এবং সেখানে সেই বইটি মাঝরাতের গাড়ি, সে বইটা সে পায় এবং সে রুদ্ধ নিঃশ্বাসে গল্পটি অদ্যপান্ত পড়ে ফেলে। গল্প তারই জীবনের ঘটনা নিয়ে লেখা। এইভাবে গল্পটি অনন্তকাল ধরে ঘটে যাবে, ঘটতেই থাকবে, যার কোনো শেষ নেই। গল্পটা পড়তে পড়তে যখন বারবার 3বার এসে রাস্তার ধারের বাড়িটার কাছে পৌঁছালো, তখন প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিয়ে ধীরে ধীরে উপলব্ধি করলো সে একটা ভয়াবহ বৃত্তের মধ্য দিয়ে অবস্থান করছে, যেন একটা বিরামহীন চাকার মতো ঘুরে চলেছে, যার হাত থেকে তার কোনো নিস্তার নেই, নেই কোনো পরিত্রাণ। গল্পের খুঁটিনাটির ব্যাপারে কোনো নতুনত্ব নেই, সেগুলো অনন্তকাল ধরে একইভাবে ছিল আছে, কিন্তু আজ সে নতুনভাবে উপলব্ধি করতে পারল যে ছায়া মূর্তিটি তাকে পথ দেখিয়ে আঁকা বাঁকা সিঁড়ি বেয়ে এনেছিল, সে কে, সে কি চায়। ছায়ামূর্তিটি উচ্চতা ওরই সমান, তবে তবে সেটা কি ও নিজে? তাই কি মুখটা ওরকম ব্যান্ডেজের আড়ালে লুকানো?
যে মুহূর্তে তার প্রশ্নটা উঁকি দিল মনে, সেই মুহূর্তে তার কানের পিছনে তালা খোলার শব্দ। অপরিচিত গৃহস্বামী তার পিছনে এসে দাঁড়ালো। মোমবাতির আলোয় তার ছায়াটা একই রকম লম্বা ও ভৌতিক দেখাচ্ছিল। সে এসে আগুনের ধারে তার চেয়ারের সামনে মুখোমুখি বসলো। ঘরে একটা অস্বস্তিকর ভয়ঙ্কর নীরবতা বিরাজ করছিল। যেমন করে এক মহিলা ধীরে ধীরে তার অবগুণ্ঠন খোলে, সেইভাবে সে তার হাত তুলল মুখের ব্যান্ডেজ খোলার জন্যে। মার্টিমার জানতো মুখটা কার, কিন্তু সঙ্গে সঙ্গে তার মনে হলো সে কি জীবিত না মৃত। আর কোনো পথ খোলা নেই। মার্টিমা ঝাঁপিয়ে পড়ল তার উপর, মূর্তিটির প্রাণপণে গলা টিপে ধরল। মনে হলো তার নিজের গলাটাও যেন পাশবিক শক্তি থেকে টিপে ধরেছে। দুজনের রুদ্ধশ্বাস গোয়ানির শব্দে প্রতিধ্বনি করে আলাদা করে বোঝা যাচ্ছিল না। দুটোই মিলেমিশে একাকার হয়ে গেল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে মৃত্যুর নীরবতা ঘরটিকে গ্রাস করল। ক্রমে তা গভীর থেকে গভীরতর হয়ে গেল। আজ মার্টিমার অবশেষে পরিত্রাণ পেল। নয়তো সে মাঝরাতের গাড়িটায় চড়তে পেরেছে। গাড়িটা আর কিছু নয়, সেই ছেঁড়া পুরনো লাল ক্ষীর বাঁধানো বইটা।